থাম্বনেল দেখেই তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো যে আজকের যে ক্লাসটা সেটা স্ট্যাটিক জিকের উপর। স্ট্যাটিক জিকে হচ্ছে একটা অথৈ সমুদ্র। এই স্ট্যাটিক জিকের অথৈ সমুদ্র থেকে কোন কোন স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিভাবে পড়বো, সেগুলো আমরা কি করে জানবো যে আমাদেরকে এগুলোই পড়তে হবে, ঠিক আছে? সেই টপিক নিয়ে আমার আজকের এই ভিডিও। পাশাপাশি এই স্ট্যাটিক জিকেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবলের পরীক্ষাতেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে স্ট্যাটিক জিকের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়ই হয়। যারা নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে। তো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো পরীক্ষাতে আসার মতো। তো প্রত্যেকেই বলবো যে কোশ্চেনগুলো দেখো, পারলে নোটস আকারে টুকে রাখতে পারো। আর কি করে পড়তে হয় স্ট্যাটিক জিকে, কোন কোন প্রশ্নগুলো পড়বো এই ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন বলেছে, কথাকলি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নৃত্যশৈলী, ডান্স ফর্ম বলেছে, ঠিক আছে? যেমন কথাকলি আছে, মোহিনী আট্টানম আছে, হিকাত আছে, রউফ আছে, গিদ্ধা আছে, গরভা আছে, ভারতনাট্যম আছে, তারপরে তোমার কত্থক আছে, বিহু আছে। এই সমস্ত যে নৃত্যশৈলী এগুলো কোন কোন রাজ্যের প্রধান নৃত্যশৈলী সেগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। তাহলে এটার উত্তর কী হবে? উত্তরপ্রদেশ, কর্ণাটক, কেরল না তামিলনাড়ু? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, কেরল, ঠিক আছে? কথকলি, মোহিনী আট্টানম এগুলো কিন্তু কেরলের। তামিলনাড়ু সব থেকে ফেমাস হচ্ছে যেটা ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আসামের বিহু, ঠিক আছে? এই চারটে যে আমি নৃত্যশৈলী বললাম এগুলো কিন্তু মোটামুটি পরীক্ষায় দেয়। তাহলে যারা নতুন আছে তারা ঠিক বুঝে গেলে যে আমাকে ডান্স ফর্মের স্ট্যাটিক জিকের কোন পোর্শনগুলো পড়তে হবে। ফার্স্ট এগুলো কিন্তু কভার করতে হবে, তারপরে যেগুলো আমি প্রথমে বললাম যে সমস্ত ডান্স ফর্ম সেগুলো যদি তোমাদের মনে থাকে তো সেগুলো মুখস্থ করে নেবে। নেক্সট 2 নম্বর বলছে, পণ্ডিত রবিশঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? সেতার, তবলা, সানাই না বাঁশি? ঠিক আছে, কিছু কিছু বিখ্যাত ব্যক্তি আছে যারা তাদের প্রফেশনের জন্য পরিচিত। তো পণ্ডিত রবিশঙ্কর তিনি কিন্তু অপশন এ সেতারের জন্য পরিচিত। তবলা, সানাই, বাঁশিতে দেখবো আমরা কে কে আছে। উস্তাদ জাকির হোসেন ইনি কিন্তু ড্রাম বা তবলা বাদক। হরিপ্রসাদ চৌরসিয়া খুব ইম্পর্টেন্ট, বাঁশির সঙ্গে সম্পর্কযুক্ত, ফ্লুট। আর বিসমিল্লাহ খান হচ্ছে ক্লারিনেট বা সানাইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। এই তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট বলেছে, ফ্লামিঙ্গো ফেস্টিভ্যালস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বলো ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল। ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে 3 দিনের একটা ফেস্টিভ্যাল যেটা শীতকালে হয়। বিভিন্ন পরিযায়ী পাখিগুলো ওই পুলিকট লেকের আশেপাশে আসে, ঠিক আছে? তাহলে তুমি ঠিক বুঝতে পেরে গেছো যে পুলিকট লেক যখনই বলেছি তার মানে অন্ধ্রপ্রদেশ অ্যান্সারটা হবে অপশন ডি। হ্যাঁ, আসাম, অরুণাচল প্রদেশ, গুজরাট হবে না। এবার দেখবো আরও কিছু কিছু ফেস্টিভ্যাল যেগুলো পরীক্ষায় আসার মতো। যেমন আসামের রয়েছে অম্বুবাচী মেলা, বিহারের রয়েছে ছট পূজা, খুব বিহারের ফেমাস। তামিলনাড়ুর হচ্ছে জাল্লিকাট্টু, ঠিক আছে? ওই যে তোমার ষাঁড়ের যে দৌড় কাদার মধ্যে দিয়ে, সেইটা হচ্ছে জাল্লিকাট্টু। উড়িষ্যার তোমরা জানো জগন্নাথ দেবের মন্দির রয়েছে, রথযাত্রা খুব ফেমাস। উত্তরপ্রদেশের প্রত্যেকেই জানো তোমরা কুম্ভ মেলা ফেমাস। আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পূজা অবভিয়াসলি ফেমাস, ঠিক আছে? 4 নম্বর বলছে, অমরনাথ গুহা মন্দির ভারতের কোথায় অবস্থিত? কিছু কিছু ফেমাস স্পট, তারপরে কিছু কিছু ফেমাস জায়গা, স্পট মানে জায়গা একই জিনিস, কিছু কিছু মন্দির, এগুলো কিন্তু পরীক্ষায় স্ট্যাটিক জিকের কিন্তু একটা পার্ট জিজ্ঞেস করেই নাই। জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ না পাঞ্জাব? তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জম্মু কাশ্মীর, ঠিক আছে? উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশ কিন্তু হবে না, পাঞ্জাবও হচ্ছে না। অমরনাথ গুহা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে। আরও কিছু কিছু টেম্পল আমরা দেখে নেব যেগুলো পরীক্ষায় আসার মতো। যেমন উত্তরাখণ্ডে রয়েছে কেদারনাথ টেম্পল, পাঞ্জাবে রয়েছে তোমরা জানো স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল, উত্তরপ্রদেশে রয়েছে রাম টেম্পল, অযোধ্যা যে রাম মন্দিরটা নির্মিত হয়েছে, উড়িষ্যায় একটু আগে বললাম জগন্নাথ টেম্পল, আর তামিলনাড়ুতে হচ্ছে রঙ্গনাথ স্বামী টেম্পল, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর প্রশ্ন, জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? যে কোনো পরীক্ষাতে একটা ন্যাশনাল পার্ক জিজ্ঞেস করবে।
ঠিক আছে, তুমি ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু ন্যাশনাল পার্ক তোমাদেরকে জানতে হবে, প্লাস ওভারঅল ইন্ডিয়াতে যে সমস্ত ফেমাস ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু স্ট্যাটিক জিকের একটা পার্ট, সেগুলোও তোমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়, মণিপুর, উত্তরাখণ্ড না গুজরাট? বলো অ্যান্সার কী হবে? জিম করবেট অবভিয়াসলি অপশন সি 5-এর উত্তরাখণ্ড। আরও কিছু কিছু ন্যাশনাল পার্ক রয়েছে যেগুলো আমরা দেখে নেব, খুব ইম্পর্টেন্ট। যেমন গুজরাটে রয়েছে গির ন্যাশনাল পার্ক, কর্ণাটকে রয়েছে বন্দিপুর ন্যাশনাল পার্ক, আসামে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে রয়েছে কানহা ন্যাশনাল পার্ক, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, মণিপুরে রয়েছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, কেরলে রয়েছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, আর ওয়েস্ট বেঙ্গলে তোমরা প্রত্যেকে জানো সুন্দরবন, বক্সা আর জলদারপাড়া ন্যাশনাল পার্ক। ওয়েস্ট বেঙ্গলের এই তিনটে যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে কোন কোন জেলায় রয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছ। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস কত তারিখে পালন করা হয়? কিছু কিছু দিবস আছে গুরুত্বপূর্ণ ডে। দেখো, বছরের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31শে ডিসেম্বর মানে পর্যন্ত কোনো না কোনো দিনে কিন্তু কোনো না কোনো তোমার ফেস্টিভ্যাল বা কোনো কিছু আছে ইম্পর্টেন্ট প্রত্যেক দিনে। অত কিছু তো মনে রাখা সম্ভব নয়, তাহলে চেষ্টা করবে যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখার। যেমন দেখো, বিশ্ব জল দিবস অ্যান্সার হচ্ছে 22শে মার্চ। পাশাপাশি কি মনে রাখবে? দেখো, ওয়ার্ল্ড আর্থ ডে, ঠিক আছে, এটা হচ্ছে 22 এপ্রিল। 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, 16 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজোন ডে, আর 10 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু এসেছে। তাহলে বুঝতে পেরে গেলে ওই বোকাদের মতো ওই মাসে 4টা করে আমি ডেট মনে রাখলাম, ঠিক আছে, 4 বরং 48টা হয়ে যায় হিসাব মতো, দরকার নেই। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেগুলোই পড়তে হবে। দেখো, বিসর্জন কাব্যগ্রন্থটি কার লেখা? বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 7-এর এ, রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ইম্পর্টেন্ট। আরও কিছু গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো গুরুত্বপূর্ণ লেখকের লেখা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। চলো নেক্সট কোশ্চেন, উইংস অফ ফায়ার কার লেখা? দেখো, 2 ধরনের পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে। এক, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, মানে ধরো রিসেন্টলি কোনো ব্যক্তিত্ব ফেমাস পার্সন তার বই লঞ্চ করলো, তাহলে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। নতুবা কিছু কিছু গুরুত্বপূর্ণ বই, যেমন উইংস অফ ফায়ার, মাই এক্সপেরিমেন্ট উইথ মাই ট্রুথ, ঠিক আছে, তারপরে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই ব্যাপারগুলো আছে, ঠিক আছে, মেইন ক্যাম্প, এইগুলো ফেমাস ব্যক্তিত্বের যে সমস্ত বই আছে সেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের পার্ট, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করবে। তাহলে দেখো, 8-এর কি অ্যান্সার হবে? উইংস অফ ফায়ার কার লেখা? সরোজিনী নাইডু হবে না, জওহরলাল নেহরু হবে না, মহাত্মা গান্ধী হবে না, এপিজে আবুল কালাম, এপিজে আব্দুল কালাম এটা হচ্ছে সঠিক উত্তর, উইংস অফ ফায়ার। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বই এপিজে আব্দুল কালামের রয়েছে, যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম, খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই গুরুত্বপূর্ণ বই। সুভাষচন্দ্র বসুর যেমন রয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, মহাত্মা গান্ধীর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, আর দীনবন্ধু মিত্র নীল দর্পণ। এই 2-3টে বই তো বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। ভিভিআই আমি কিন্তু লিখে দিলাম, ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম ডাব্লিউবিপি আর কেপির জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন নাম্বার 8 এবং তার অ্যাডিশনাল যে সমস্ত ইনফরমেশন রয়েছে। 9 নম্বর, পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো, স্ট্র্যাটেজিকের মধ্যে ইন্ডিয়ার যেসব নেইবারিং কান্ট্রিগুলো রয়েছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, চীন, তিব্বত, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, এগুলোর কি কি করবে স্ট্র্যাটেজিকের মধ্যে? যে হাইয়েস্ট পিক, ঠিক আছে, লংগেস্ট রিভার, ক্যাপিটাল, তারপরে কারেন্সি, এদের প্রেসিডেন্ট, ঠিক আছে, বাংলাদেশ যেমন আছে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের কিন্তু জানতেই হবে। তাহলে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে বলো তো? 9-এর ধরো তিরিচমির হবে, নোসাক হবে, কেওক্রাডাং হবে না মাউন্ট এভারেস্ট? তাহলে অবভিয়াসলি এটার অ্যান্সার হবে 9-এর এ, তিরিচমির, ঠিক আছে। ভুটানের দেখো নোসাক হচ্ছে আফগানিস্তানের, আফগানিস্তান, কেওক্রাডাং হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট পিক। মাউন্ট এভারেস্ট তোমরা প্রত্যেকে এটা জানো, নেপাল।
ক্লিয়ার। ভুটানের হচ্ছে দেখো গাবারখার পনসুম, শ্রীলঙ্কার পেদ্রু তালাগালা, আর মায়ানমারের হাকাবোরাজি। ঠিক আছে, এগুলোও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। চলো 10 নম্বরে যাচ্ছি। CR7 নামে কোন ক্রীড়াবিদ পরিচিত? যারা ফুটবল দেখতে ভালোবাসো তারা বলে দিতে পারবে। CR7 এর CR এর ফুল ফর্ম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপশন বি। তোমাদের যদি জানা থাকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন দল থেকে খেলছে, ঠিক আছে, সৌদি আরবের, তাহলে কমেন্ট করে দাও। আরও কিছু কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আছে যাদের নিক নেম রয়েছে, সেগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে। যেমন মেজর ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুঘর। মেরি কমকে বলা হয় সুপার মম। মিলখা সিং ফ্লাইং সিখ নামে পরিচিত। আর কারনাম মল্লেশ্বরীকে বলা হয় দ্য আয়রন লেডি। 11 নম্বর, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো VVI কোশ্চেন, VVI খুব খুব ফেমাস কোশ্চেন এবং খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন অ্যান্সার কী হবে বলো? ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন না হকি? ফুটবল হবে না, ক্রিকেট হবে না, হকি হচ্ছে এটার সঠিক উত্তর, ব্যাডমিন্টনও কিন্তু হবে না। আগা খান। আরও কিছু কিছু কাপ, সেগুলো কিছু কিছু খেলার সঙ্গে ইম্পর্টেন্ট যুক্ত রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। যেমন ফুটবলের সঙ্গে রয়েছে ডুরান্ট কাপ, BC রয় ট্রফি, খুব ইম্পর্টেন্ট। ক্রিকেটের তোমরা জানো রঞ্জি ট্রফি রয়েছে, ইরানি কাপ রয়েছে, আর টেনিসের সঙ্গে হফম্যান আর উইম্বলডন। এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকের কিন্তু পার্ট, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। 12 নম্বর প্রশ্ন রয়েছে লাভলিনা বরগোগোই কোন খেলার সঙ্গে যুক্ত? লাভলিনা বরগোগোই বক্সিং, ব্যাডমিন্টন, শুটিং না সাঁতার? দেখো বলো কি হবে? লাভলিনা বরগোগোই অপশন এ, বক্সিং এর সঙ্গে সম্পর্কযুক্ত। আরও কিছু কিছু ফেমাস স্পোর্টস পার্সন আছে যাদেরকে তোমাদেরকে মানে যারা কোন কোন খেলার সঙ্গে যুক্ত সেটা তোমাদের জেনে রাখতে হবে। যেমন হিমা দাস অ্যাথলেটিক, বজরং পুনিয়া রেসলিং, দীপা কর্মকার জিমন্যাস্টিক। দীপা কর্মকার এটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, রিসেন্টলি একটা পদক সম্ভবত পেয়েছে কোন একটা গেমসে, আমার মনে পড়ছে না। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পার্ট, এটা তোমরা কিন্তু দেখে নিও। নীরজ চোপড়া অলিম্পিকে আমাদের ভারতের হয়ে সোনা পেয়েছিলেন জ্যাভলিন থ্রোতে। আর সুনীল ছেত্রী ফুটবল, খুব ইম্পর্টেন্ট। এই সুনীল ছেত্রীও খুব ইম্পর্টেন্ট, কারণ সম্প্রতি ইনি রিটায়ার নিয়েছেন, ঠিক আছে, ফুটবল জগৎ থেকে। নেক্সট 13 নম্বর প্রশ্নে বলেছে অলিম্পিক রিংয়ের হলুদ বর্ণের গোলাকার সচিত্র কোন মহাদেশকে উল্লেখ করে? থাম্বনেলে দেখবে আমি দিয়ে রেখেছি অলিম্পিকের লোগো। ক্লিয়ার, অলিম্পিকের লোগো কিন্তু দেওয়া রয়েছে থাম্বনেলে, তোমরা কিন্তু দেখে নেবে। 5টা রিং রয়েছে, ঠিক আছে। এই 5টা রিংয়ের এক একটা রিং কি কি নাম, মানে কোন কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। দেখো ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়ান, আফ্রিকা। হলুদ মানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি 13 এশিয়া। দেখো ব্লু রিং যেটা অলিম্পিকের সেটা ইউরোপকে, ঠিক আছে, ডিসক্রাইব করে। গ্রিন রিং অস্ট্রেলিয়াকে করে, ইয়েলো রিং এশিয়াকে করে, আর রেড রিং আমেরিকাকে করে, আর ব্ল্যাক রিং হচ্ছে আফ্রিকাকে করে। তো টোটাল 5টা রিং কোন কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম। আর অলিম্পিক প্রথম কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, লাস্ট অলিম্পিক কোথায় হয়েছে, ভারতের হয়ে কটা গোল্ড পেয়েছে, কটা সিলভার, কটা ব্রোঞ্জ সেটা জানতে হবে, প্লাস ফিউচারে অলিম্পিক কত সালে কোথায় হবে সেটা জানতে হবে। এই 3টে পয়েন্ট অলিম্পিকের ইম্পর্টেন্ট। আর ইন্ডিয়ান অলিম্পিক কমিটির চেয়ারম্যান কে রয়েছে, আর অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কে রয়েছে ইন্টারন্যাশনাল, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। 14 নম্বর, নিম্নের কোনটি ক্রীড়া জগতের দ্বিতীয় সর্বোচ্চ? ক্রীড়া জগতের আমরা জানি যে সর্বোচ্চ হচ্ছে অলিম্পিক। অলিম্পিকের পর কোন গেমস রয়েছে যেটা দ্বিতীয় সর্বোচ্চ? এই কোশ্চেনটা এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে অলিম্পিক গেমস, কমনওয়েলথ, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, ক্লিয়ার। কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, খেলো ইন্ডিয়া গেমস। তাহলে দেখো অলিম্পিক গেমস তো কোনো মতেই হবে না, অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর, 14 বি কমনওয়েলথ গেমস। দেখো অ্যাডিশনাল ইনফরমেশন কি রয়েছে, কমনওয়েলথ গেমস স্টার্টেড হয়েছিল ইন 1930 অ্যাট হ্যামিল্টন, কানাডা, ক্লিয়ার। সেকেন্ড ইনফরমেশন বলছে দ্য নেক্সট কমনওয়েলথ গেমস উইল বি হেল্ড ইন মেলবোর্ন, অস্ট্রেলিয়া 2026। 2026-এ কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই কমনওয়েলথ গেমস হতে চলেছে। চলো 15 নম্বর প্রশ্ন, লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? দেখো এটা একটু বাইরের কোশ্চেন, ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বাইরের কোশ্চেন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা একটা তোমার সিটি লন্ডন। তো শুধুমাত্র লন্ডন জিজ্ঞেস করবে না,
বেশিরভাগ ক্ষেত্রে ভারতের যে সমস্ত ফেমাস শহরগুলো রয়েছে, যেমন কলকাতা রয়েছে, হায়দ্রাবাদ রয়েছে, ঠিক আছে, দিল্লি রয়েছে, এগুলো কোন কোন নদীর তীরে অবস্থিত, সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। তাহলে লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? টেমস, দানিউব, নীল না হাডসন? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে টেমস নদীর তীরে কিন্তু লন্ডন অবস্থিত। দেখো কিছু কিছু ইন্টারন্যাশনাল আমি শহরের নাম বলে দিচ্ছি এবং সেখানে গুরুত্বপূর্ণ যে নদীগুলো রয়েছে এবং সেই নদীর পাশে কোন কোন শহর ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের মুখস্থ করে রাখতে। যেমন ইজিপ্ট বা মিশর, মিশরের কি আছে? নাইল আছে, এই নাইলের পাশে কায়রো শহরটা গড়ে উঠেছে। পাকিস্তানে ইন্দাস বা সিন্ধু, যেখানে এর পার্শ্ববর্তী ফেমাস শহর হচ্ছে করাচি। হাঙ্গেরির দানিউব হচ্ছে তোমার নদী, আর সেই দানিউবের পাশে গড়ে উঠেছে বুদাপেস্ট। আমেরিকার হাডসন, হাডসনের পাশে গড়ে উঠেছে নিউ ইয়র্ক সিটি। ইন্ডিয়ার যমুনা তোমরা প্রত্যেকেই জানো, এবং এই যমুনা নদীর তীরে গড়ে উঠেছে নিউ দিল্লি। ইন্ডিয়ার হুগলি, হুগলি নদীর তীরে গড়ে উঠেছে আমাদের ফেমাস কলকাতা। ক্লিয়ার? চলো থ্যাংক ইউ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। 16 নম্বর, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? কিছু কিছু ফেমাস মনুমেন্ট, স্ট্যাচু, ঠিক আছে, তারপরে স্কাল্পচার, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবেই করবে, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তেই হবে, কিছু করার নেই। বলো চারমিনার কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকেই তোমরা কিন্তু পড়ে যাবে যে চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত, নাকি? তো হায়দ্রাবাদটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা না কর্ণাটক? ফেসে গেলে, তাহলে একটু ভালো করে পড়তে হবে। তাহলে অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর, তেলেঙ্গানা, চারমিনার। আরও কিছু কিছু ফেমাস তোমার পয়েন্টগুলো আমি আলোচনা করছি 16 নম্বরে, যেমন হচ্ছে কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত, ফোর্ট উইলিয়াম কলকাতাতে অবস্থিত, মেরিনা ব্রিজ খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়, তামিলনাড়ু। মনসুন প্যালেস রাজস্থান, দেখো মনসুন প্যালেস রাজস্থান, শুষ্ক জায়গা, আর সেখানে মনসুন প্যালেস রয়েছে। কেরালাতে সাবরিমালা, আর লিঙ্গারাজ টেম্পল ওড়িশা। এইভাবে কিন্তু স্ট্যাটিক জিকের পার্টগুলোকে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে। ভয় করার কোনো কারণ নেই, আস্তে আস্তে স্টার্ট করো, একদিনে কেউ একদম মহান পণ্ডিত হয়ে যায় না, ঠিক আছে? আস্তে আস্তে স্টার্ট করো, আস্তে আস্তে নিজের খাতা তৈরি করো, প্রতিদিন রিভিশন দাও, দেখবে হয়ে গেছে একটা টাইমে। সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, এইসব রিসার্চ ইনস্টিটিউট সেন্ট্রাল, ন্যাশনালি, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবং কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি, এর বাইরেও কিন্তু মনে রাখা তোমাদের প্রয়োজন। দেখো 17 নম্বর অ্যান্সার কী হবে? দেরাদুন, আহমেদাবাদ, লখনৌ না চণ্ডীগড়? প্রথম কথা, লখনৌ চণ্ডীগড় হবে না, আহমেদাবাদ হবে না, সেন্ট্রাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অপশন এ দেরাদুনে অবস্থিত। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখে নেব, যেমন ন্যাশনাল ডায়েরি রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? কার্নাল, হরিয়ানাতে আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় আছে? নিউ দিল্লিতে আছে। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি, আর সেন্ট্রাল মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? ধানবাদ, ঝাড়খণ্ড। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখা প্রয়োজন। 18 নম্বর প্রশ্ন দেখে নেব, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া নামে পরিচিত হলো। ম্যানচেস্টার অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? উদয়পুর, মসৌরি, আহমেদাবাদ না ফরিদাবাদ? তোমরা প্রত্যেকে যেন ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে। আরও কিছু কিছু জায়গা আছে সেগুলোকে আমরা দেখে নেব। টুইন সিটি কাকে বলা হয়? হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে। গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে গুয়াহাটি বা আসাম। গুয়াহাটি কোথায় হবে? এটা আসাম। ক্লিয়ার? আসাম। তারপরে হচ্ছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ধানবাদ। সিটি অফ প্যালেসেস কাকে বলা হয়? কলকাতাকে বলা হয়। সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া কাকে বলা হয়? জম্মু অ্যান্ড কাশ্মীরকে বলা হয়। তারপরে যেটা ফেমাস, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI দিয়ে দাও। দেখো স্পেস সিটি, গার্ডেন সিটি, সায়েন্স সিটি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ব্যাঙ্গালোরকে বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট 19 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকাল ছিল সর্বাধিক? রিসেন্টলি লোকসভা ইলেকশনের ফল প্রকাশ ঘটে গেছে, এনডিএ মোটামুটি মেজরিটিতেই আছে, কালকে সম্ভবত শপথ গ্রহণের একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? তাহলে বলো কি হবে? নিম্নের কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকাল ছিল সর্বাধিক? ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী না মনমোহন সিং না জওহরলাল নেহরু? কমসে কম মোটামুটি সম্ভবত 16 বছরের কাছাকাছি সম্ভবত মনে হয়, দেখে নেবে তোমরা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, জওহরলাল নেহরু সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী পদে কিন্তু তিনি ছিলেন, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। দারুণ কোশ্চেন, মেডেল পাননি কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেকে পড়ে যাবে মেডেল পেয়েছেন না, এখানে কোশ্চেন করে দিয়েছে অলিম্পিকে প্রথম কোন মহিলা অংশগ্রহণ করেছিলেন। পিটি উষা, ম্যারি লীলা রাও, ওকে, ম্যারি লীলা রাও, কর্ণম মল্লেশ্বরী, কমলজিৎ সান্ধু। এখানে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্ণম মল্লেশ্বরী, এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 20 বি, ম্যারি লীলা রাও কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। অপশন এ দেখো, ফার্স্ট ওমান টু উইন গোল্ড মেডেল ইন এশিয়ান গেমস, এশিয়ান গেমে প্রথম কোন মহিলা
গোল্ড পেয়েছিলেন সেটা হচ্ছে কমলজিৎ সান্ধু, এই যে কমলজিৎ সান্ধু রয়েছে। তারপরে বলছে ফার্স্ট ওম্যান টু উইন আ মেডেল ইন অলিম্পিক, অলিম্পিকে মেডেল কোন মহিলা জিতেছেন যদি বলা হয় তাহলে হবে করনাম মালেশ্বরী। ক্লিয়ার? তাহলে প্রত্যেকে বলবো আবারও থ্যাংক ইউ, তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, বুঝতে পারলে নিশ্চয়ই স্ট্যাটিক জিকে কীভাবে পড়তে হয়। এই 20টা প্রশ্ন দিয়ে স্ট্যাটিক জিকেকে বিচার কোনো মতেই করা যাবে না। আরও স্ট্যাটিক জিকের আমি ভিডিও দিতে থাকবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, তোমরা অবশ্যই সেটাকে দেখবে, আশা করি ভালো লাগবে। বাড়িতে যে তোমাদের বইগুলো রয়েছে স্ট্যাটিক জিকের সেখানে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, তোমরা কি করবে জাস্ট ওই জায়গাগুলোকে টিক করে নেবে, কিংবা স্ট্যাটিক জিকের একটা আলাদা খাতা তৈরি করে নিতে পারো, সেখানে স্ট্যাটিক জিকের একবার করে নিলে একবারই খাটতে হবে, ঠিক আছে? যখন পরীক্ষা দেবে তখন রিভিশন দিবে ভালো বারবার, তাহলেই তো হয়ে যাবে। তাহলে প্রত্যেককে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, ভালো করে রিভিশন দাও, পরীক্ষাগুলো খুব কাছে আছে, এখন একদমই গাফিলতি করা যাবে না, বাড়িতে ভালো করে পড়ো, ঠিক আছে? সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।